বাসর ঘরে সে স্ত্রী স্বামীকে পায়, স্বামী স্ত্রীকে পায়। আমরা উপরি হিসেবে একটা সন্তানকে পেয়েছি। অবশ্য সন্তানটি লাবারিশ। দুদিন পরে আমাদের ঘরে যখন একটা সন্তান আসবে, তখন এই ছেলেটিও পর হয়ে যাবে। অনাদরে অবহেলায় একদিন হয়তো এই ছেলেটি রাস্তায় বেরিয়ে পড়বে। ঠোকর খেতে খেতে চোখের পানিতে একাকার হয়ে যাবে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি জানি এই তিন সন্তানের কত দুঃখ, কত যন্ত্রণা হয়। দূর চাই, বাসর ঘরের এই সুন্দর আনন্দটাকে একটা এতিম বাচ্চার গল্প বলে নষ্ট করে দিচ্ছি। জবা, আমি জানি কথাগুলো তোর পছন্দ নয়, কিন্তু কি করবো বল। বাড়িতে একটা কুকুর পুষলেও তো ধীরে ধীরে তার প্রতি মায়া হয়ে যায়। আরে তো মানুষের বাচ্চা। জানিস, আমার মনে হয় ছেলেটি যেন আমার অনেক আপনজন। এই দেখো, আবার ধান মানতে শিবের গীত শুরু করে দিলাম। বাচ্চাটাকে ফুলের কাছে দিয়ে আসি। থাকুন এখানে। সত্যি বলছিস জবা, ও আমাদের মাঝে থাকবে? কি বলছিস ফুলি? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি বন্ধা হয়ে এসেছি। জবা, জবা, তুই কি জানিস, চেষ্টা করলেও তুই কোনদিনের মা হতে পারবি না। নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বপ্নকে তুই ধূলিসাৎ করে দিলি। স্বামীর জন্য স্ত্রীরা তো অনেক কিছুই করে। আমি না হয় একটা স্বপ্নকে ধূলিসাৎ করে দিলাম। আমার তো সন্তান আছে। সন্তান? হ্যাঁ, সন্তান। শুধু পেটে ধরলে কি মা হয়? আমার প্রতি মুহূর্তের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ওকে দিনে দিনে বড় করে তুলব। ওর চোখ দিয়েই আমি আমার স্বপ্ন রচনা করব। তুই খুশি হসনি? বল, আমার মাথায় হাত দিয়ে বল, তুই খুশি হসনি? আমি জানি জবা, আমাকে খুশি করার জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করে নিয়েছিস। কিন্তু জবা, আমাকে তুই এত ছোট ভাবলি কেন? যার পায়ের নিচে আমার বেহেশত, তাকে তো আমি ছোট ভাবতে পারি না। এই সন্তানকে নিয়ে তোর আর আমার মাঝে যে বন্ধন সৃষ্টি হয়েছে, তুই কি পারবি সেই বন্ধন ছিঁড়ে যেতে? না জবা, না না, আমার শরীরে এখনো মানুষের রক্ত বইছে। আমি অমানুষ হতে পারবো না রে, আমি অমানুষ হতে পারবো না। আমি এখানে কেন? নদীতে আপনাদের কুড়িয়ে পাইছি। আজ 3 দিন যাবৎ জ্ঞান হারা আছিলেন। আমার খোকা, তোমার বাচ্চা কবে, কখন রেখে গিয়েছিলে? 3 দিন আগে ভোর রাতে। তাহলে তো ওই লোকটা ঠিকই বলেছিল, বাচ্চাটা তার নয়। আমরা আরো জোর করে বাচ্চা তাকে দিয়ে দিলাম। কোন লোক বাবা? কি নাম? কোথায় থাকে? তা তো কিছুই জানি না মা, তবে দেখলে ঠিকই চিনব। তাহলে এখন আমি কি করব? কোথায় আমার বাচ্চাকে খুঁজব? কোথায় যাব? অস্থির হয়েও না, তুমি পুলিশে খবর দাও মা। তাহলে কদমতলির মাজার থেকে আপনার বাচ্চা হারিয়ে গেছে? জি, 3 দিন আগে ভোরবেলায় মাঝারে বাচ্চা রেখে গিয়েছিলাম, ফিরে এসে দেখি নেই। তাহলে ওই বাচ্চা আপনার? হ্যাঁ। তুমি জানো ওই বাচ্চা কোথায়? কি করে জানবো স্যার? বাচ্চা তার মনে করে আমরা তো তাকেই গছিয়ে দিলাম, কোনো ঠিকানা রাখিনি স্যার। তবে দেখলে ওই লোকটাকে ঠিকই চিনবো স্যার। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথাসম্ভব চেষ্টা করব। আপনার ঠিকানাটা বলুন। আমার কোনো ঠিকানা নেই, আমি রোজ এসে খবর নিয়ে যাব। বাচ্চার বাবার নাম কি? বান্টি, তুমি আমার একমাত্র ছেলে। তোমার মা মারা যাওয়ার পর থেকে জাস্টিস হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি পিতা হিসাবেও তোমার প্রতি আমি আমার কর্তব্য পালন করেছি। কোনো কিছুর অভাব তোমাকে আমি বুঝতে দেইনি, কিন্তু বর্তমানে তোমার কার্যকলাপে আমি অসন্তুষ্ট।
তাই আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি এতিমখানা নামে উইল করে যাচ্ছি। যদি তোমার সন্তান থাকতো তাহলে হয়তো এই কাজটা আমি করতাম না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না, তাই বাধ্য হয়ে। ড্যাডি, আমি তো বিয়েই করিনি, সন্তানের প্রশ্ন ওঠে কিভাবে? তুমি বিয়ে করেছো কিনা জানি না, তবে তুমি এক সন্তানের পিতা এ আমি জানি। চমকে ওঠার কোনো কারণ নেই। সেই সন্তানটিকে হত্যা করার জন্য তুমি বাইরের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলে। সেই সন্তানের মাকেও আমি দেখেছি, আমারই গেটে মাথা ঠোকে ঠোকে সে তার সন্তানকে নিয়ে এ বাড়ি থেকে চলে গেছে। ড্যাডি, আমি জানি দুষ্ট লোকের ছলনার অভাব হয় না। তুমি এই বয়সের অন্য কোনো সন্তান এনে আমাকে ভোলাবার চেষ্টা করবে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তবে হ্যাঁ, এর মধ্যে যদি ওই বাচ্চা তার মাকে স্বীকৃতি দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে উইলের সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে। আসে যদি জীবনে আসুক না ঝড়, আড়াল করে রাখবে তোর বুকের পাঁজর। চিরদিনই থাকবি রে তুই মোদের চোখে চোখে। যদি কখনো সব কিছু ভুল, স্মৃতি করে রাখবো ধরে ঝরে যাওয়া ফুল। স্বপ্ন হয়ে থাকবি রে তুই মোদের সুখে দুঃখে। ওরে মানিক আমার, ওরে জাদু আমার।
এই হানি কি চান হাওলদার সাহেব? না মানে রিক্সাওয়ালার সঙ্গে বাচ্চা, ওটাকে। শান্তু, সাজু ভাইয়ার জবার পোলা। কিন্তু ওই লোকটা তো 5 বছর আগে মাজার থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিল। আরে ওই পোলাই তো এই পোলা। হ্যাঁ, শাহানা, তুমি 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 বেঁচে আছো? আমার সন্তান, মানে আমাদের সন্তান কোথায়? আমি হারিয়ে ফেলেছি। সরি, আপনার হারিয়ে যাওয়া বাচ্চার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। তবে আরে মেম সাহেব, আপনাকে তো খুঁজছিলাম, আপনার বাচ্চার খবর পেয়েছি। কোথায় কোথায় আছে সে? এটা দেখা দেখি কিচ্ছু নেই, শান্ত আমাদের ছেলে। ভাই, বুঝতে চেষ্টা করো, আমার স্ত্রী মাথা খারাপ অবস্থায় ওকে মাজারে রেখে যায়। মাজারের হুজুর এ বাচ্চা তোমার কাছে দিয়ে দেয়। কেউ দেয়নি, এই বাচ্চা আমাদের। বস্তিতেও খোঁজ নিয়ে জেনেছি তুমি এখনো কোনো সন্তানের পিতা হওনি। তাহলে এই বাচ্চা আকাশ থেকে পড়লো নাকি? ভাই, আপনার কসম লাগে, আমার বাচ্চা আমাকে দিয়ে দিন। আজ যদি আমি কসম দিয়ে আপনার কোলে বাচ্চা চাইতাম, আপনি দিতেন? তুমি যত টাকা চাও আমি দেব। টাকা দিয়ে আপনারা মানুষ কেনা বেচা করতে পারেন, আমরা পারি না। আমরা গরিব হলেও আমাদের বুকে লেখা আছে নট ফর সেল। ঠিক আছে, আমরা তাহলে কোর্টের আশ্রয় নেব। অর্ডার, অর্ডার। ভালো করে চেয়ে দেখুন তো, ওনার হাতেই কি বাচ্চাটা তুলে দিয়েছিলেন? জি হ্যাঁ। আচ্ছা হাবিলদার সাহেব, মাজার থেকে আপনার সামনে সেই তো বাচ্চাটা নিয়ে এসেছিল। শালা বহুত হারামি, অনেক জায়গায় বাচ্চাটাকে ফেলে যেতে চেষ্টা করেছিল। গালমন্দ না করে সহজ ভাষায় বলুন। জি, সেই নিয়ে এসেছিল। আমার তৃতীয় সাক্ষী পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মিসেস শাহাবুদ্দিন। আচ্ছা ডাক্তার, আপনার ওখানেই তো ওই মহিলার বন্ধাত্মকরণ করানো হয়। জি, অনেক বারণ করার পরেও উনি বন্ধাত্মকরণ করেছিলেন। বারণ করেছিলেন কেন? কোন সন্তানের মা না হয়ে এই কাজটি করা বিধিসম্মত নয়, তাই বারণ করেছিলাম। কিন্তু উনি জানালেন একটি পরিচয়হীন সন্তান ওনার স্বামী কুড়িয়ে পেয়েছেন। চিরকাল এই সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আর কোনো সন্তান নিতে তারা আগ্রহী নয়। আমার ডাক্তারি জীবনে এত বড় ত্যাগের কাহিনী আর শুনিনি। সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে বান্টি চৌধুরী এবং তার স্ত্রী এই সন্তানের প্রকৃত পিতামাতা। সুতরাং সন্তান তাদের কাছেই থাকবে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে একথা বলা যেতে পারে, সাজ্জাদ হোসেন ওরফে সাজু মিয়া ও তার স্ত্রী বেগম জবা কুসুম মাঝে মধ্যে এই সন্তানকে দেখতে যেতে পারেন। এসো বাবা, আমার কোলে এসো, এসো। আমি দেব না। দিয়ে দে, দিয়ে দে। সেদিন যখন পই পই করে বলেছিলাম এই বাচ্চা আমার নয়, তখন ওই ইমাম সাহেব হাবিলদার সাহেব জোর করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিল। তুই মা বলি, আমি বাবা হলাম। সর্বস্ব হারিয়ে যখন আমরা এই সন্তানের মাঝে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, তখন ওরা এসে বলছে এই সন্তান নাকি আমাদের কেউ না, এমনকি জজ সাহেব রায় দিয়ে গেলেন এই বাচ্চা তাদের। এই আদালত সাক্ষী প্রমাণের উপর নির্ভরশীল। তোর আর আমার চোখের পানি আর বুক ভরা আর তোনাদের জন্য কিছু এসে যায় না। দিয়ে দেয়, আমি বলছি দিয়ে দেয়। না, আমি দেব না। প্রয়োজন হলে এই আদালত হচ্ছে আরো বড় আদালতে আমি যাব। আমি চিৎকার করে শুধু একটি কথাই বলবো, আপনি বুঝিয়ে দিন জজ সাহেব, মা কাকে বলে? যে জন্ম দেয় সে, না যে লালন করে সে।
পৃথিবীর সব আদালত তোর বিরুদ্ধে রায় দেবে। হ্যাঁ, দিয়ে দে জবা, দিয়ে দে, দিয়ে দে জবা। জবা, কি করছিস? ওকে মারছিস কেন? জবা, আমাকে যাতে ভুল বোঝে, ও যখন ওখানেই থাকবে ওদেরকেই আপন ভেবে থাকুক, তাতে ওর কষ্ট হবে না, আর আমরাও পরেই থাকবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম দাদু ভাই, এই যে বৌমা। শান্ত সাবালক না হওয়া পর্যন্ত আপনার একমাত্র পুত্র বান্টি চৌধুরী সব সম্পত্তির কেয়ারটেকার হিসেবে থাকবেন, এই মর্মে উইল সম্পাদিত হলো। গুড। এই যে স্যার। আচ্ছা ড্যাড, ছেলে যদি আপনার নাতি কোনো কারণে অথর্ব বা অপদার্থ হয়, মানে আমি বলতে চাইছি এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষমতা যদি না রাখে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি সার্বিক মালিক হিসেবে এই সম্পত্তির দায়ী দায়িত্ব গ্রহণ করবে। বুঝতেই তো পারছ কি কারণে পিতা হয়েও তোমার মতো পুত্রের উপর শর্ত আরোপ করতে হয়।